This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়, কোনাটুকু যদি হারায় তাহলে প্রাণ করে হায় হায়। সত্যি তো, যাদের অনেক আছে তাদের কথা সবসময় আলাদা, তাদের সমস্ত কণা ঠনা নিয়ে কোনো কাজকর্ম নেই। কিন্তু আপনি আমি যাদের প্রাপ্তির ভাণ্ডার, ভরসার জায়গা সব একটু কম আর কি, তাদের কাছে যে কোনো ক্ষতিই কিন্তু বড্ড ধাক্কা দিয়ে যায়, নিঃস্ব করে দিয়ে যায়। কণাটুকু হারালেও ওই প্রাণ করে হায় হায়। তাই আজ সত্যি বলছি, মনে হচ্ছে কি জানেন তো, একটু দেওয়ালে মাথা ঠুকে আসি। একটাই তো জায়গা ছিল আমাদের জন্য, কিচ্ছু ছিল না আমাদের, একটা জায়গা ছিল এতদিন ধরে মনে হচ্ছিল। সেটা কি না, ওই আদালত, সব কিছুর আলটিমেট আদালত। আমাদের মনে হচ্ছিল একটা সময় ওই কেউ আদালতের ধারে কাছে যেত না, বলার সময় বলতো যদি তোর সর্বনাশ হবে, তোর ঘরে আদালত ঢুকবে, মামলা মোকদ্দমা ঢুকবে, তখন সেটা অভিশাপ ছিল। কিন্তু দিনকাল কী হয়েছে বলুন তো, এখন সবাই ভাবতেন কিছু হলে আর কিছু হোক চাই না হোক আদালতের দ্বারস্থ হলে একটা সুবিচার পাওয়া যাবে। এই যে ফেস চেঞ্জ, সেটা তো হট করে হয়নি। গত কিছুদিন ধরে ধাপে ধাপে পরপর যা যা ঘটনা ঘটেছে তার ভিত্তিতেই তো এই ভরসাটা তৈরি হয়েছে। আদালতই তো তাই এখন আমাদের বুঝিয়ে দিয়েছে যে আমাদের চারপাশে একটা এমন একটা গোলাকার জিনিস আমাদের ঘিরে রয়েছে, সেটা দুর্নীতির একটা চক্র। এই সেই সবে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ যখন সামনে এসছে, বেশিরভাগ এসএসসির নিয়োগ কেলেঙ্কারি নিয়ে কথাবার্তা হচ্ছে, তখনই তো একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যেভাবে আদালত চিন্তাভাবনা করছে। তখনই কিন্তু আমরা বুঝেছিলাম যে এ তো সবে শুরু, নিশ্চয়ই আরও কিছু আছে। মানে এ তো এসএসসি, এরপর প্রাথমিক শিক্ষক নিয়োগ রয়েছে, সেটা যখন ঝাঁপিটা খুলল মনে হলো এসএসসি তো শিশু, হয়েছেও তাই। দেখুন, প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে যত রকমের অভিযোগ, যত রকম কেলেঙ্কারি সামনে এসছে এখন পর্যন্ত, সবই তো ওই আদালত ছিল বলে। তারপর সেখান থেকে শুরু করে গ্রুপ ডি, গ্রুপ সি, তারপর পুরসভা, মানে একটার পর একটা জিনিস সব যে সামনে এসছে, বলবেন সিবিআই বার করেছে বা অন্যান্য বিষয় থেকে বেরিয়েছে, পুরো বিষয়টা কোথাও গিয়ে মনে হচ্ছিল না যা হয়েছে সব কিছুর পেছনে আদালতের একটা স্ট্রং প্রেজেন্স রয়েছে। তাই জন্যে তাদের নির্দেশে সব কিছু হচ্ছে। আদালত না থাকলে জানতে পারতেন আমাদের এইভাবে চাকরি বাকরিগুলো চুরি হয়ে গেছে, বা একই সঙ্গে এটাও জানতে পারতেন যে এই চাকরি বাকরিগুলো ফেরত পাওয়া যায়। যারা চুরি করেছে তারা যতই বিভিন্ন রকম প্রভাবশালী হোক না কেন, নেতা মন্ত্রী যাই হোক না কেন, পার পাবে না, অন্তত জেলে তো গেছে। এই যে এই ভাবনাটা তো এই আদালতের জন্যই হয়েছিল। আদালত, বিচারক, এরা কোথাও গিয়ে আমাদের মনের মধ্যে একটা অন্যরকম জায়গা তৈরি করে নিয়েছিলেন। কেউ এখন আর কিন্তু ওই অভিশাপ টভিশাপ দেওয়ার ক্ষেত্রে আদালতের কথা বলে না, ভরসার ক্ষেত্রে বলে। এই যে এখনও চাকরির আশা নিয়ে রোজ ধর্নাতলায় যে ছেলেটা বা মেয়েটা এসে বসে থাকে এই ঠান্ডার মধ্যেও, অথবা মুখ্যমন্ত্রী এত হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও বিভিন্ন রকম মানে বরখাস্ত করার নিয়মটা শুধু বলে দিয়েছেন, কোন ধারায় চাকরি যাবে। এত দূর একটা চাকরি পেতে মানে জান বেরিয়ে যায়, একটা চাকরি চুরি হয়ে যায়, সেই রকম একটা চাকরি পাওয়া এত লড়াই ঠড়াই করে, সরকারি চাকরি, সেই চাকরি চলে যেতে পারে কি করে, এই রকম লেভেলের একটা হুমকি পাওয়া সত্ত্বেও ডিএর আশায় যারা ওই দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছেন, তারাও যাবতীয় আশা ভরসার কেন্দ্রস্থল সেটাও কিন্তু ওই আদালত, কোর্ট। প্রত্যেকের মনে আশা আছে বিষয়টা যখন আদালতের বিচারাধীন, তখন আজ না হোক কাল, কাল না হয়তো পরশু, হবে তো একদিন ফয়সলা হবেই। আম বাঙালির সেই জায়গাটায়, ভরসার জায়গাটায় হঠাৎ কিন্তু এটা ধাক্কা লেগে গেছে, জানেন তো। এই ভেতরটায় বুকটা কাঁপছে। হাইকোর্টের 2 বিচারপতির সংঘাত, সেটা সুপ্রিম কোর্ট অবধি পৌঁছেছে। সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত হয়েই পদক্ষেপ করেছে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আর ডিভিশন বেঞ্চের ভূমিকাটা এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 5 বিচারপতির ওই স্পেশাল বেঞ্চে বিচারাধীন। এটা তো একটা বিষয়, বিচারপতিরাই বিচারপতিদের বিচার করতে বাধ্য হচ্ছেন, এটা আরেকটা বিষয়।
এইটাই হচ্ছে সবথেকে দুশ্চিন্তার বিষয় আমাদের কাছে, কারণ সিচুয়েশনটা যেরকম তৈরি হয়ে গেছে এবং গোটা বিষয়টায় যে প্রশ্নটা আমাদের একদম খুঁচিয়ে খুঁচিয়ে মারছে সেটা হচ্ছে কোথাও গিয়ে রাজনীতি লাস্টে ওই আমাদের ওই ভরসার জায়গাটাকেও গ্র্যাব করে নিল। এতদিন এইটাকে নিয়ে আমরা ভাবতাম যে কোথাও বাবারও বাবা আছে বলে না, সেরকম রাজনীতির ওপরে তাদের ওই লম্বা হাতের যে সীমানাটা সেটারও বাইরে একটাই জায়গা আছে, বিচার ব্যবস্থা। কিন্তু সেখানেও কোথাও গিয়ে তো অভিযোগ উঠে গেছে, প্রভাবিত করছে রাজনীতি। কি ভয়ঙ্কর বিষয় বলুন তো। এবং এই প্রথম যখন সেই অভিযোগটা তুলেছিলেন কোনো একজন শাসক দলের নেতা যে সিঙ্গেল বেঞ্চের কোনো এক বিচারপতি কোনো রাজনৈতিক দলের স্বার্থের কথা ভেবে একের পর এক তদন্তের নির্দেশ দিচ্ছেন, তখন আমরা ভেবেছিলাম যে প্রাণপণে মানে যা হওয়ার তো হয়ে গেছে, লোকজন জেনে গেছে যে চারপাশ থেকে কিভাবে এই বিভিন্ন নেতা মন্ত্রী এরা সব মিলেমিশে কত কিছু করে বসে রয়েছেন, তাই জন্য জেলে রয়েছেন। আর আমাদের কোথাও চাকরি চুরি গেছে, কোথাও পুরো দুর্নীতি হয়েছে, কোথাও রেশন দুর্নীতি হয়েছে, আমরা এই সমস্ত কিছু জেনেছিলাম এবং ভাবছিলাম যে সব আদালত আছে, আদালত আছে। একটা সময় যেরকমভাবে বলতাম আর কি, আছেন একজন তিনি দেখছেন সব কিছু, ঠিক এরকমভাবেই ভাবতাম আছে আদালত দেখছে এবং ধরবে, কেউ পার পাবে না। এটা ভেবে এই যে এই বিষয়টা যখন ওপেন হয়ে গেছে তখন কোনোভাবে ওগুলোকে তো আর ডিলিট করা যাবে না। এই যে যা যা অভিযোগ উঠেছে, যে বিশ্বাসটা মানুষের মনের মধ্যে ঢুকে গেছে এবং যাদের এগেনস্টে এই অভিযোগগুলো উঠেছে এর কোনোটাই তো মুছে ফেলা যাবে না। একটাই রাস্তা ছিল যে কোনোভাবে ওই অভিযোগগুলোকে সামনে নিয়ে আসা, যা যা নির্দেশ বা পর্যবেক্ষণ আদালত দিয়েছে, বিচারপতিরা দিয়েছেন, তাদের যদি কোনোভাবে একবার দেখে দেওয়া যায় যে এগুলো আসলে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন, এটার পেছনেও রাজনীতি আছে, মানে যে রাজনীতিকে আদালত কাঠগড়ায় তুলেছে সেই আদালতকেই যদি রাজনীতির মায়াজালে আর কি কোনোভাবে ছুঁয়ে দেওয়া যায়, তাহলে তো ওই মিডাস টাচের মতো আর কি, ওখানে শোনা হতো আর এখানে রাজনীতি ছুলে দুর্নীতি হবে, এরকম একটা কেউ ভেবে যদি থাকেন, বিভিন্ন বক্তব্যগুলো রাখতে থাকেন, তখনই প্রথম কিন্তু বুক কাঁপতে শুরু করেছিল। তখনও তাও ভেবেছিলাম বলছে বটে, কিন্তু ওরা ওই জায়গাটায় ওগুলো সব ঠিকরে বেরিয়ে চলে আসবে। কিন্তু তাতে কারোর কিন্তু মানে বিশেষ করে রাজনৈতিক কিছু কিছু লোকজনের তাদের কিন্তু কোথাও উদ্যমে ঘাটতি পড়েনি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আর কয়েক মাস বিচারপতির দায়িত্বে আছেন। তিনি মনে প্রাণে তৃণমূল কংগ্রেসের বিরোধীদের দলগুলির কোনো মুখ নেই, কোনো গ্রহণযোগ্য নেতা নেই। তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার চাকরির শেষ কমাস তিনি বিরোধী নেতা হিসেবে নিজের একটি ইমেজ তৈরি করতে চাইছেন। অবসরের পর তিনি সক্রিয় রাজনীতিতে যোগদান করবেন, সেই কারণে তিনি তার বিচারপতির চেয়ারটি মিসইউজ করে বিরোধী নেতা হিসেবে বহুল প্রচারিত মুখ সেই ইমেজ তৈরি করতে চাইছেন। রাজনীতি যখনই এই বিচার ব্যবস্থা নিয়ে একদম নাম করে করে বিচারকদের প্রশ্নটা তুলেছে, তখনই কিন্তু মনে হচ্ছিল আম জনতার শেষ আশা ভরসার ওই শেষ আশাটুকুও নেতারা কেড়ে নিতে চান। একবার যখন করেছে এই রকম অভিযোগ যখন সামনে এসছে, তখন তার মানে এর পেছনে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। একবার করে ওই সেই পুরনো কথাটা, ইফ অ্যাট ফার্স্ট ইউ ডোন্ট সাকসিড ট্রাই 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 এগেন। রাজনীতি একবারে তো কিছু ছাড়ে না। একবার যখন তারা অন্তত পাল্টা আঘাত করার কোনো একটা রাস্তা খুঁজে পায়, একটা কিছু ঠিক করে না যে এটাকে এই কাউন্টার ন্যারেটিভ দিয়ে কাউন্টার করতে হবে, সেই রাস্তাটা যখন তারা একবার বেছে নেয় তখন কিন্তু সহজে থামে না। আর এটার সঙ্গে সঙ্গে নিজেদের কোন লেভেলে নিজেদের সম্পর্কে ভাবেন রাজনীতিকরা সেটাও ভেবে দেখুন। তারা জানেন যে রাজনীতি ভালো কিছু করেছে এই বিশ্বাসটাই তো এখন তলানিতে। ফলে কোনোভাবে যদি রাজনীতির ছোঁয়া ওই বিচার ব্যবস্থা বা বিচারকের গায়ে লাগিয়ে দেওয়া যায়, তাহলে তো তার সম্পর্কেও তাকেও তো মানুষ ওই রাজনীতিকদের বা রাজনীতিকে যে চোখে দেখেন সেই চোখেই দেখবেন। আমরা ভুল কিছু ভেবেছি কি বিচার ব্যবস্থা নিয়ে? এই যে বিষয়টা তখন শুরু হয়েছিল, তারপরেই যে ঘটনাটা ঘটল, বিচারকই আরেকজন বিচারকের এই রাজনৈতিক একটা প্রভাবিত হওয়ার অভিযোগ তুলে দিলেন, তখনই তো মনে হলো যে এই যে অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কি রাজনীতি চাইছিল?
এই আগা পাঁচতলা গোটা ব্যাপারটাই কি রাজনৈতিক কারণেই তৈরি হয়েছে? রাজনীতি এই দিনটার জন্যই অপেক্ষা করছিল, এই জন্যই আস্তে আস্তে তার ডালপালা মেলছিল, একটা একটা করে চাল দিয়ে চারপাশ থেকে ঘিরছিল বা একটা এরকম পরিস্থিতি ক্রিয়েট করছিল। দেখুন, সিঙ্গেল বেঞ্চের বিচারপতির পর্যবেক্ষণ, ডিভিশন বেঞ্চ এক প্রভাবশালী রাজনৈতিক নেতার প্রতি পক্ষপাতিত্ব করছে, তাই একের পর এক নির্দেশ স্থগিতাদেশ দিচ্ছে, যার অনেকগুলোই কিন্তু এই দুর্নীতি সংক্রান্ত। প্রাথমিকে 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। একইভাবে 42,000-এর বেশি চাকরি প্রাপ্তদের প্যানেল প্রকাশের নির্দেশ, উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং বন্ধ রাখার নির্দেশ, সব কটাতে স্থগিতাদেশ দিয়েছিল এই ডিভিশন বেঞ্চ। আর একদম রিসেন্টলি মেডিকেলে ভর্তির দুর্নীতি, সেটাও নতুন সামনে এলো। বললাম না, ট্র্যাপিজের মতো একটা তদন্ত করতে গিয়ে আরেকটা বেরোচ্ছে, এবার এটাই বাকি ছিল, এটাও বেরিয়ে গেল আর কি, বা বাকি ছিল কিনা জানি না। পুরো রেকারিং ডেসিমেলের মতো, জানেন তো, ড্যা 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 ড্যা, একটার পর একটা কোনটা আসবে আপনিও জানেন না, আমিও জানি না। আপাতত মেডিকেলটা চলে এসছে আর কি। মেডিকেলে ভর্তি মানে কোথাও যদি ভর্তি, চাকরি, মানে কিছু একটা নতুন নিয়োগ আর কি, যাই হোক, তাতেই কোথাও না কোথাও দুর্নীতি থাকবেই। এটা একদম পুরো ফিক্সড নিয়ম হয়ে গেছে মনে হচ্ছে। এই মেডিকেলের ভর্তির দুর্নীতিতে সিঙ্গেল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, কিন্তু ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চে সেই নির্দেশ খারিজ করে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছে। এবার তাতেই আগুনে ঘি পড়েছিল সিঙ্গেল বেঞ্চ। হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে গত পরশু, আর সে রাত্রেই হাইকোর্টের প্রধান বিচারপতি আবার ডিভিশন বেঞ্চটা বদল করে দেন। যাতে কিন্তু অনেকে ভেবেছিলেন যে সিঙ্গেল বেঞ্চের যুক্তিটা মান্যতা পেল। আজ তারপর সুপ্রিম কোর্ট তারা স্পেশাল বেঞ্চ তৈরি করে ফেললো, যে মামলা নিয়ে বিতর্ক সেটা নিয়ে আজ, এবং এই যাবতীয় শুনানি, মানে এই সিঙ্গেল বেঞ্চের সিদ্ধান্ত বা ডিভিশন বেঞ্চের সিদ্ধান্ত, সবটার মধ্যে যারা এই গোটা বিষয়টা দু তরফে জড়িত, তার পুরোটার ওপরেই আপাতত কোনো কিচ্ছু করতে পারবে না, হাত পা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত সবার অধিকার স্তীমিত, সবার ওপরে স্থগিতাদেশ। কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে যে এই রকম সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার, তার প্রত্যেকটা মামলায় তাদেরাও কি বলেছে, প্রত্যেকটা মামলায় কেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি একজন বিশেষ রাজনৈতিক নেতার নাম করছেন। এই প্রশ্ন তুলেই তো সুপ্রিম কোর্টে গেছে রাজ্য। খেয়াল করে দেখুন, রাজ্য সুপ্রিম কোর্টে গেছে এমন একজন নেতার ব্যাপারে বলতে, যিনি কিন্তু শাসক দলের লোক, শাসক দলের নেতা, সর্বোচ্চ স্তরের নেতা, কিন্তু তিনি কোথাও গিয়ে রাজ্য সরকারের কেউ নন। গোটা বিষয়টা তার মানে রাজনীতিকে বাদ দিয়ে হচ্ছে, সেটা ভাবার আর কোনো চান্স নেই। বুঝতেই পারছেন কীভাবে গোটা ব্যাপারটার মধ্যে রাজনীতি ঢুকে পড়েছে। এবার যে অভিযোগটা একজন বিচারপতি আরেকজন বিচারপতির সম্পর্কে তুলেছেন, আমাদের শুধু একটা জিনিস মনে হচ্ছে, জানেন তো, এক বিচারপতি আরেক বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ তুলেছেন, এবং সেটা ভয়ঙ্কর অভিযোগ। তিনি নাকি অন্য বিচারপতিদেরও, তার রায়ের মধ্যে উল্লেখ করছে, অন্য বিচারপতিদেরও প্রভাবিত করছেন যাতে বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে কিছু না বলেন। এরকম ভয়ঙ্কর সব অভিযোগ যখন একজন বিচারপতি তুলে দেন, তখন তার পেছনে কিছু যুক্তি থাকতে পারে, আবার সেটা তাদের মধ্যে অন্য কোনো কারণেও হতে পারে। সেগুলোই তো বিচার করে দেখছে সুপ্রিম কোর্টের এই স্পেশাল বেঞ্চ। আমাদের জাস্ট একটা চাহিদা, জানেন তো, মানে এর মধ্যে তো আমাদের এই সব কিছু চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বিশ্বাস, আশার শেষ ভরসাস্থল নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে। সেই জন্যই আমাদের জাস্ট একটাই প্রার্থনা, একটাই চাহিদা। দেখুন, দুটো জিনিস তো হতে পারে, সে দুটো জিনিস পরিষ্কার হয়ে যাক। যদি যে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তিনি ওই ডিভিশন বেঞ্চের বিচারপতির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হওয়ার অভিযোগ তুলেছেন, যদি সেই অভিযোগটা খতিয়ে দেখা হোক, যদি সেই হয় তিনি সত্যি কথা বলেছেন অথবা মিথ্যা কথা বলেছেন, যদি সত্যি কথা বলে থাকেন ভয়ঙ্কর বিষয়, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আর যদি তিনি মিথ্যে কথা বলে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কারোর একটা বিরুদ্ধে তো ব্যবস্থা নিয়ে নেওয়া হোক, এবং সেটা পরিষ্কার করে বলে দেওয়া হোক। যদি সত্যি হয়, সেই সত্যি অনুযায়ী সেই অভিযোগের তদন্ত করে ব্যবস্থা হোক। আর যদি মিথ্যে হয়, তাহলে মিথ্যে বলার জন্য শাস্তি পাওয়া হোক, এসপার বা ওসপার।
যে যা হোক একটা কিছু হলেই না আমাদের কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা অটুট থেকে যাবে, এইটুকুনি জাস্ট চাহিদা। এইটা সুপ্রিম কোর্ট যদি করে দেয় না, তাহলে আমরা কি বলবো, অসংখ্য সাধারণ মানুষ ওই আশায় বাঁচে চাষা, তো সেই চাষারা আশা নিয়ে বাঁচতে পারবে। আমাদের দেশের গণতন্ত্র আজ সত্যি কথা বলতে গেলে আদালতমুখী। শুধু মেডিকেলে নিয়োগ দুর্নীতি নয়, রাজ্যের একাধিক দুর্নীতির মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সক্রিয় পদক্ষেপ প্রশ্নের মুখে ডিভিশন বেঞ্চের ভূমিকা, অর্থাৎ বিচারপতি সৌমেন সেন তিনি অ্যাপিল মেমো ছাড়াই কিভাবে সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে সম্পূর্ণভাবে খারিজ করে দিলেন তা নিয়েও প্রশ্ন সুপ্রিম কোর্টে। মানুষের বিশ্বাস আছে কোর্টের উপরে, আর আদালত যেন সেই দায়িত্বটা ঠিকঠাক পালন করে। একে অপরের বিরুদ্ধে রাজনীতির তোষণের অভিযোগ তা কখনোই বিচার ব্যবস্থায় কাম্য নয়, আর সেই কারণেই সুপ্রিম কোর্টের বেনজির পদক্ষেপ। একটি দুর্নীতি, সেখানে সিবিআই তদন্ত এবং সেই তদন্তের স্থগিতাদেশ বিষয়টি এই জায়গায় আটকে নেই। যে অভিযোগটা উঠেছে যে একজন বিচারপতি অন্য একজন বিচারপতির কাছে গিয়ে বলেছে যে অভিষেক ব্যানার্জির পলিটিক্যাল কেরিয়ার আছে, তার বিরুদ্ধে সব কিছু করা যাবে না, তো উলঙ্গ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো। অভিষেক ব্যানার্জির তো অধিকার আছে, কোর্টে যাওয়াটা আমার অধিকার নেই, আমি কোর্টে গেলে অন্যায়। আমরা বিশ্বাস করি যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে। বিচার ব্যবস্থার মধ্যে রাজনীতিকরণ, যেভাবে রাজনীতির সংঘাত দেখা যাচ্ছে তা নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্ট কিভাবে নিষ্পত্তি করে নজর থাকবে সেদিকে। বিচার ব্যবস্থা কিভাবে রিয়াক্ট করছে মানুষের আস্থাকে অটুট রাখার জন্য, সেটাও অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ যারা চেয়েছিলেন যে এই মেডিকেল দুর্নীতির যে অভিযোগ সামনে এসছে, যে নতুন দুর্নীতির হিমশৈল বলেই যেটাকে ধরা হচ্ছে, সেটার চূড়া দেখা যাচ্ছে, আর সবগুলো ধরলে তো বিরাট বিরাট হিমশৈল, তার চূড়া আর কি, মানে তলায় যে আরও কী আছে সেটা আমরা জানি না। কিন্তু যারা চেয়েছিলেন এই নতুন দুর্নীতিও যা হচ্ছে বা হয়েছে সেটা আপাতত গোপনই থাক, তারা কিন্তু আপাতত অন্তত সোমবার পর্যন্ত তাদের উদ্দেশ্যে সফল। আর ভেবে দেখুন কীরকম একটা অভিযোগ, মানে এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম যে ওই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে, পুরকর্মী নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি হয়েছে। যখন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিগুলো হয়েছে, তখন আমাদের দুশ্চিন্তা কী ছিল, যে যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করবেন তাদের মধ্যেই যদি ভেজাল থাকে, তাদের যদি শিক্ষা দেওয়ার যথাযথ যোগ্যতা না থাকে, তাহলে তো ভবিষ্যতের একটা অযোগ্য প্রজন্ম তৈরি হবে, তাই না? তাদের ভবিষ্যৎটা অন্ধকার, মানে আপনার আমার আমাদের দেশের সবার ভবিষ্যৎ অন্ধকার। আমরা সেই জন্য আরও বেশি আতঙ্কিত ছিলাম যে একটা দুর্নীতি হয়েছে, দুর্নীতি সেটার পর্দাফাশ হোক, দোষীরা শাস্তি পাক, এটা একটা দিক, আর সেই দুর্নীতিটা এমন একটা দুর্নীতি সেটা প্রজন্মের পর প্রজন্ম শেষ করতে থাকবে, একটার পর একটা প্রজন্ম শেষ করতে থাকবে। এবং এইটা যদি ধরা না পড়ে, এটা যদি না থামানো যায়, তাহলে তো এটাই নিয়ম হয়ে যাবে, দুর্নীতি করেই অযোগ্যদের চাকরি দেওয়া হবে, সব শিক্ষকরা অযোগ্য হয়ে যাবেন একটা সময়ের পর। তখন তো আমাদের যোগ্যতা বলে কিছু থাকবে না গোটা দেশের কাছে। বাংলার আর কোনো কি বলবো, যে ছেলে মেয়েরা পাস টাস করবে তাদের কারুর কোনো কদর থাকবে, কোনো সুযোগ থাকবে না। তো সেই জন্যই ভাবছিলাম। আর এবারে যেটা হলো, শিক্ষাটা ছিল, এবারে একটা মেডিকেল। ভাবুন তো, এই যে বহু ডাক্তাররা, তারা তো আপনাকে আমাকে আমাদের জীবনের দায়িত্বে থাকবেন, কিন্তু তারাই যদি অযোগ্য হন, তাহলে তো আর জীবন নিয়ে আর ভেবে লাভ নেই। ওরা জীবন বলে আপনি দুহাত তুলে গান গাইতে পারেন আর কি, কোথায় গিয়ে যে দাঁড়াবে, খাঁচার ভেতর অচিন পাখি কখন ফুরুত করে উড়ে যাবে টেরও পাবেন না। আর যারা উড়িয়ে দেবেন তারাও টের পাবেন না কি করে ওড়ালেন আর কি। কারণ সেটাই তো, যারা অযোগ্য, যারা দুর্নীতি করে এরকম যদি সত্যি কেউ চাকরি পেয়ে থাকেন এবং তারা যদি ডাক্তার হয়ে থাকেন,
কি ভয়ঙ্কর একটা দিন আপনার আমার জন্য রয়েছে বলুন তো। ভবিষ্যতের প্রজন্মের কথা ভাবছিলাম, আমাদের নিজেদের এই জীবনের কথা ভাবুন মশাই, সেটার চিকিৎসা কে করবে? সেখানে আপনি কি চিকিৎসা পাবেন? বেঁচে থাকাটাই তো সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে গেল। আর এই পরেও যারা ভাবছেন আপাত দৃষ্টিতে এটা একটা শুধুই সাংবিধানিক সংকট, একটা সাংবিধানিক ধাক্কা, যেটা ঠিকই তো বিচার ব্যবস্থা সাম্প্রতিককালে এরকম একটা জিনিস কিন্তু ফেস করেননি। হয় যে বিচারপতি অভিযোগগুলো তুলেছেন তিনি হুইসেল ব্লোয়ারের একটা সম্মান পাবেন, এবং তখন সে কোনো কারণে যদি তাকে শাস্তির মুখে পড়তেও হয় তিনি ডেফিনেটলি শহীদের সম্মান পাবেন। আর নয়তো মনে হবে যে এই গোটা বিষয়টার মধ্যেও আস্তে আস্তে কি তাহলে ওই রাজনীতিকরণ ঘটছে, দুর্নীতিকরণ ঘটছে, এরকম অসংখ্য শঙ্কা, ভয়। ঠিক যেরকম আজকাল ওই শিক্ষকদের দেখলে লোকজন জিজ্ঞেস করে, বিয়ের বাজারেও ডেফিনেটলি করে, কিন্তু যারা এমনিতেও পড়াতে আসেন টাসেন জিজ্ঞেস করে কোন সালে চাকরি পেয়েছেন। মানে সম্মানটা কোথায় গেছে বলুন তো? এত টিচার যারা এতদিন ধরে, যাদের দেখলে আমাদের সম্মানে মাথা নিচু করতাম, পায়ে হাত ছোঁয়াতাম, এখন হয়তো প্রণাম করার আগে জিজ্ঞেস করে নেবে কোন বছর। ঠিক একই ব্যাপারটা যদি বিচার ব্যবস্থা সম্পর্কে ওঠে, যদি প্রত্যেকটা ওই বিচার নিয়ে হঠাৎ করে লোকের মধ্যে সংশয় দেখা দিতে শুরু করে, কোথাও গিয়ে যে অভিযোগগুলো শুনেছিলাম সত্যি না তো? এর পেছনেও রাজনীতি নয় তো? এবং সবথেকে বড় কথা, এই রাজনীতি নেই তো এটা যে মুহূর্তে মনে হবে রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত, বা এখন তো সমস্ত মানুষ কোনো না কোনোভাবে রাজনীতির সাথে যুক্ত, প্রভাবশালী, কে কখন কোথা দিয়ে হয়ে যাবেন কেউ জানে না। ফলে কোনো বিচারকে নিয়েই আপনি নিঃসংশয় হতে পারবেন না। একটা কোনো জায়গা তো থাকে যেখানটায় আমরা চোখ বুজে ভরসা করতে পারি। একমাত্র ওপরে যদি কেউ থাকেন তাহলে তার ওপর মনে হচ্ছে ভরসা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাকেও কখন রাজনীতি টেনে নিয়ে আসবে আমরা জানি না। প্রতি মুহূর্তে তিনি তো রাজনৈতিক বিষয়বস্তু হয়েই গেছেন, আর সেটাও তো খুব একটা সত্যি কথা বলতে কি আমাদের বাকি নেই আর কি, চেষ্টা চলেছে। হ্যাঁ, তিনি প্রভাবিত হয়েছেন কিনা সেটা তো এই একটা জায়গা, যেহেতু চোখে দেখি না, জানি না, কিন্তু বিশ্বাস করি, শুধু বিশ্বাস ওই সাধারণ মানুষের ভেতরে থাকে যেহেতু, সেটাকে ছোঁয়াটা মুশকিল আর কি। তাই জন্যই ওইটাই এখন হয়তো আলটিমেট গিয়ে দাঁড়াবে। কিন্তু তার জন্যে তো আপনাকে অন্য রকম ভাবনা চিন্তায় থাকতে হবে। বর্তমানকালে দাঁড়িয়ে যে চিন্তাভাবনাগুলো, সেটা তো যে জায়গাগুলো ভরসার জায়গা সবই তো ধাক্কা খেয়ে যাচ্ছে। তাই আজকের সুপ্রিম কোর্টের নির্দেশের পর ভাবছি কি হতে পারে। কতগুলো সম্ভাবনা, যেগুলো যা কথাবার্তা বলে জানছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ, সব বিচারপতির সম্পর্কেই যে কোনো এই সিদ্ধান্তগুলো হতে পারে আর কি। কী হতে পারে? এক, হয়তো তীব্র ভৎসনা করা হলো। দুই, কারণ একজনের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, হয় সেই অভিযোগ সত্যি প্রমাণিত হবে বা মিথ্যে প্রমাণিত হবে। ইভেন যদি সত্যি প্রমাণিত হয় যে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজকর্ম করছেন, ভয়ঙ্কর অভিযোগ, কিন্তু যিনি অভিযোগ তুলেছেন তিনি গোটা বিষয়টা প্রকাশ্যে নিয়ে এসে বিচার ব্যবস্থার সম্মানহানি করেছেন, এবং কোথাও গিয়ে ডিভিশন বেঞ্চ, আপার বেঞ্চ তো তার নির্দেশ অমান্য করেছেন, এই বিষয়গুলোর জন্য আবার তিনি পেনালাইজড হতে পারেন ওই সিঙ্গেল বেঞ্চ। সবটাই সম্ভব। ফলে তাদের কি ব্যবস্থা হতে পারে যেগুলো শুনছিলাম? এক, ভৎসনা করতে পারে। দুই, তাদের হাত থেকে সমস্ত মামলা কেড়ে নিতে পারে, বলে দেওয়া হতে পারে যে কেউই কোনো মানে যে কোনো একজন বা দুজনেই বা যাই হোক, যে কেউ কোনো এখন তাদের হাতে আর কোনো মামলা দেওয়া হবে না। হ্যাঁ, অথবা তিন, তাদের কোথাও সরিয়ে দিয়ে অন্য কোনো জায়গায় পোস্টিং দেওয়া হতে পারে, ট্রান্সফার। চার, খুব ক্ষুব্ধ হয়ে বলা যেতে পারে যে পদত্যাগ করুন। পাঁচ, ইমপিচমেন্টের একটা পরিস্থিতি তৈরি হতে পারে। মানে এরকম আইনি ভাষায় যেরকমভাবে আইনজীবীদের সাথে কথা বলছিলাম, তাদের মনে হচ্ছিল এরকম বহুবিধ রাস্তা আছে, সবই সম্ভাবনা। কোনটা হবে, কি হবে, সেগুলো তো ওই সুপ্রিম কোর্টই ঠিক করবে। আমাদের শুধু মানে একটাই আগ্রহ, এই যাবতীয় কিছুর পর এমন কিছু হোক যাতে আমাদের বিচার ব্যবস্থার প্রতি ভরসাটা অটুট থাকে,
আর ওই যারা আমাদের জানমালের যারা রক্ষক, আমাদের জীবনের যাদের হাতে সেই ডাক্তাররা, তাদের ভর্তি নিয়ে মানে ভবিষ্যৎ ডাক্তারদের নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তার যে তদন্ত, সেই তদন্তের ভবিষ্যৎ কি হবে, এটাই সব থেকে বড় দুশ্চিন্তা। সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ তাদের মধ্যে একটা দেখা যাচ্ছে নির্দিষ্ট আদেশ নিয়ে মতান্তর আছে। এখন বিষয়টা সুপ্রিম কোর্ট তারা সুমতো কগনিজেন্স নিয়েছেন। আপাতত কলকাতা হাইকোর্টের মামলাগুলো তারা স্থগিতাদেশ রেখেছেন। তার কারণ সুপ্রিম কোর্ট হয়তো শুনবেন, শোনার পর হয়তো সুপ্রিম কোর্ট মামলা ফেরত পাঠিয়ে দিতে পারেন অথবা তদন্তের নির্দেশ দিতে পারেন। মনে রাখবেন, অভিযোগটা কিন্তু একটা দুর্নীতি সংক্রান্ত অভিযোগ ছিল যে ছাত্র ভর্তির ক্ষেত্রে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে ছাত্র ভর্তির ক্ষেত্রে প্রচুর বেনিয়ম হয়েছে এবং এ রাজ্যে তো আমরা দেখেছি যে নিয়োগ নিয়ে কি চূড়ান্ত দুর্নীতি হয়। সবটাই তো পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করে। সেই পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করেই এক সিঙ্গেল বেঞ্চ তিনি তদন্তের আদেশ দিয়েছিলেন। ডিভিশন বেঞ্চে তড়িঘড়ি করে সেটাকে স্থগিতাদেশ দেওয়াটা বাঞ্ছনীয় নয় বলেই সওয়াল করা হয়েছে এবং আমরাও তাই মনে করি। এখন আমার দৃঢ় বিশ্বাস যে সুপ্রিম কোর্ট মামলাটা ফেরত পাঠিয়ে দিয়ে তদন্ত জারি রাখার কথাই বলবেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তিনি আশাবাদী যে দুর্নীতির অভিযোগ পেয়ে যে সিবিআই তদন্তের নির্দেশ সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল, আলটিমেটলি তাতে সায় দেবে সুপ্রিম কোর্টও। কারণ মেডিকেলে ভর্তিতে যদি দুর্নীতি হয়, আদৌ হয়ে থাকে, মানে এই অভিযোগ যখন উঠেছে, ভয়ঙ্কর অভিযোগ এবং সেটা অত্যন্ত একটা জরুরি বিষয়, সেটা প্রমাণ হওয়াটাও খুব জরুরি। আবার বলছি যে যতক্ষণ পর্যন্ত আমরা জানতে পারছি না যে অযোগ্য শিক্ষকের মতো ওই অযোগ্য ডাক্তারের হাতেও পড়ছি কি না, স্বস্তি পাচ্ছি না। বিশ্বাস করুন, যোগ্য প্রার্থীর চাকরিতে সুযোগ পাওয়াটা যেরকম জরুরি, তেমনি যোগ্য লোকেরই ডাক্তার হওয়াটা জরুরি। আর অযোগ্য যারা, সেই ডাক্তারদেরও চিহ্নিত করাটা সমান প্রয়োজন। শিক্ষা, স্বাস্থ্য, এই দুটোই নেতাদের কল্যাণে এমনিতে তো ডকে উঠেছে অনেক দিনই, কিন্তু একদম গোড়ার থেকে পচিয়ে দেওয়ার প্রসেসটা যদি বন্ধ না করা যায়, এই দুর্নীতিটা যদি একদম মানে গোড়ার থেকে উপড়ে না ফেলা যায় না, তাহলে তার থেকে বড় হতাশা আর আতঙ্ক কিছু হতে পারে কি? ওই যে বললাম, অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। তাই আমাদের হাতে কণাটুকুও যে থাকছে না, সেটা বলার জন্য সেই কথাগুলোই বলবো, আশাবাদী হয়েই বলবো যে থাকবে আর কি, কিন্তু বলবো তো বটেই সেই কথাগুলো যেগুলো না বললেই নয়।